18 নভেম্বর 2022 ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই সকাল 11:30 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় স্কাই রুট এরোস্পেসের তৈরি রকেট বিক্রম এস-এর। এটি বেসরকারি উদ্যোগে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সাউন্ডিং রকেট। ভারতের মহাকাশ অভিযানের জনক বিক্রম সারাভাইকে শ্রদ্ধা জানিয়ে তার নামেই এই রকেটের নামকরণ করা হয়েছে। 1969 সালের 15ই আগস্ট ইসরো তৈরি হওয়ার পর গত 5 দশকে সফলভাবে অনেক মহাকাশ অভিযান পরিচালনা করেছে, কিন্তু এই প্রথম বেসরকারি সংস্থার তৈরি রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির যোগদান সুনিশ্চিত করার জন্য 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ দপ্তরের অধীনে ইনস্পেস নামে একটি স্বশাসিত সংস্থা চালু করার কথা ঘোষণা করেন। ইনস্পেস এবং ইসরোর সহায়তায় স্টার্টআপ সংস্থা স্কাই রুট এরোস্পেস তাদের মিশন সফলভাবে শুরু করে। স্কাই রুট এরোস্পেসের তৈরি রকেটটি সিঙ্গল স্টেজ সলিড ফুয়েল সাব অরবিটাল রকেট। এটি হাইপারসোনিক গতিবেগে অর্থাৎ শব্দের থেকে 5 গুণ বেশি গতিতে ট্রাভেল করতে পারে। এর ওজন 545 কিলোগ্রাম, দৈর্ঘ্য 6 মিটার এবং 0.375 মিটার চওড়া। উন্নত প্রযুক্তির এই রকেট তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যা স্টিলের থেকে প্রায় 4 গুণ হালকা। এতে 4টি 3D প্রিন্টেড ইঞ্জিন রয়েছে, যা রকেটটিকে স্পিন স্টেবিলাইজ করতে সাহায্য করে। এটির জ্বালানি হিসেবে একটি সিঙ্গল স্টেজ সলিড ফুয়েল সিস্টেম ব্যবহার করা হয়, যার নাম কালাম 80। এটি সর্বোচ্চ 7 টন থ্রাস্ট উৎপাদন করতে পারে। উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই এটি 89.5 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। যে প্রযুক্তিতে বিক্রম সিরিজের পরবর্তী রকেট তৈরি করা হবে সেটার মূল্যায়ন করার ক্ষেত্রে এই উৎক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হায়দ্রাবাদের স্টার্টআপ স্কাই রুট এরোস্পেস তাদের মিশনের নাম হিসেবে বেছে নিয়েছে প্রারম্ভ শব্দটিকে। এর অর্থ হল শুরু। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন যুগকেই নির্দেশ করছে এই নাম। নমস্কার। বিজ্ঞান প্রসঙ্গে ডিডি বাংলার এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সমস্ত বিজ্ঞান মনস্ক মানুষ যারা সকাল থেকে রাত পর্যন্ত বিজ্ঞান নিয়ে ভাবনা চিন্তা করেন এমন নয়, কিন্তু বিজ্ঞানকে বিভিন্নভাবে ব্যবহার করেন এবং বিশেষ করে মহাকাশ গবেষণায়, মানে একেবারে বলতে পারেন এই পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে রীতিমতো আগ্রহী। আজকে আমাদের অনুষ্ঠানকে কিন্তু একেবারে বলতে পারেন তাদের জন্য। মহাকাশ গবেষণার বিভিন্ন দিক নিয়ে এবং বিশেষভাবে 18ই নভেম্বর সকাল 11টায় একটা বিরাট গৌরবোজ্জ্বল দিন ভারতের পক্ষে। কেন সেদিনটা গৌরবোজ্জ্বল, কি হয়েছিল সেদিনকে জানেন আপনারা অনেকেই, কিন্তু এ নিয়ে বিস্তারিত কথা বলতে আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম বিক্রম এস মিশন প্রারম্ভ, সাফল্য ও ভবিষ্যৎ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত আছেন। চলুন একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর দিব্যেন্দু নন্দী, হেড সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস, আইজার, কলকাতা, এবং রয়েছেন ডক্টর রাকেশ মজুমদার, কিউরেটর, বিআইটিএম, কলকাতা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং অবশ্যই যেমন আপনারা থাকেন আমাদের এই অনুষ্ঠানে, আপনাদের দুটো চেনা নম্বর আরও একবার বলে দিচ্ছি, 24235222, 24235223। এই দুটো নম্বরে কোনো প্রশ্ন থাকলে আসতেই পারেন। অনুষ্ঠান একটু শুনে নেবার পর প্রশ্ন যখন করবেন টিভির সাউন্ড প্লিজ একদম মিউট রাখবেন, কথা শুনবেন ফোনে। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। আমরা একটা ক্লিপিং দেখলাম আমাদের অনুষ্ঠানের প্রথমেই, যেখানে দেখলাম যে বিক্রম এস লঞ্চ হচ্ছে। বলা হলো এটি একটি গৌরবোজ্জ্বল দিন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের পক্ষে। কেন একটু যদি বলেন। বিক্রম এস একটি রকেট যেটি আমাদের প্রাইভেট কোম্পানি স্কাই রুট এরোস্পেস বানিয়েছে, তৈরি করেছে ইসরোর সহযোগে। এটা ভারতবর্ষের প্রথম প্রাইভেট রকেট লঞ্চ। এর আগে কোনোদিনই এটা ঘটেনি। রকেটটি হতে খুব ছোট, তার
যে ক্যাপাসিটি অফ পেলোড সেটাকে 100 কেজি, সেটা খুব বেশি নয়। সেদিক দিয়ে যদি ধরেন হয়তো মনে হবে একটা স্মল স্টেপ, কিন্তু এটার যে পোটেনশিয়াল, এই যে আপনার একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি পুরো জগৎটা হঠাৎ করে খুলে গেল, মহাকাশ খুলে গেল তাদের কাছে, ভারতবর্ষের প্রাইভেট ইন্ডাস্ট্রির কাছে ইসরোর সহযোগে, এটা একটা বিশাল পোটেনশিয়াল আছে, যেখানে শুধু স্পেস সায়েন্স নয়, ফান্ডামেন্টাল রিসার্চ নয়, আজকে ভারতবর্ষের পৃথিবীর সামনে স্পেসটাকে একটা বিজনেস হিসেবেও নিয়ে আসতে পারে। এবং এই 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 যে ব্যাপারটা, এটা আমাদের প্রাইম মিনিস্টার মোদি বলেছেন যে স্পেস টেকনোলজি ইজ দ্য নিউ আইটি রিভলিউশন অফ ইন্ডিয়া। দিস হ্যাজ ওপেন্ড দ্য ডোরস টু দ্যাট। তো ডক্টর মজুমদার, যে কথাটা প্রফেসর নন্দী বললেন যে এই মানে একটা মার্কেটিং, এই জায়গাটা একটু শুনলাম ওনার কথার মধ্যে, এই টার্মটা ছিল কোনোভাবে কি মহাকাশ গবেষণার চেয়েও, আমার বক্তব্য মহাকাশ মানে এইখানে প্রয়োগ, তার কিভাবে আমরা সেটাকে প্রয়োগ করতে পারি, সেই জায়গাটাতে একটা মার্কেট ধরার প্রচেষ্টা এই বেসরকারি উদ্যোগের এইখানে মানে যোগদান করাটা মহাকাশ গবেষণার ক্ষেত্রে। একদমই তাই। এর আগে ওয়ানওয়েব লঞ্চের ক্ষেত্রে আমরা এখানে এর আগে অনুষ্ঠান করেছিলাম, তো সেখানে আমরা আলোচনা করেছিলাম এবং সেটি ছিল একটা বৈদেশিক কোম্পানি এবং সেখানেও ইসরোর লাভ ক্ষতির ব্যাপার ছিল। এখানে যেটা হয়ে যাচ্ছে, ইসরোর লাভ ক্ষতির ব্যাপার তো লাভ রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট কোম্পানি যেটা কিনা আমাদের একদমই দেশের, তো সেটা, আর তার সঙ্গে সঙ্গে এর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও ফসল ভোগ করবে আমাদের ইন্ডিয়ার ইকোনমি। তো স্পেস ইকোনমি যেটা বলা হয়, যেটা অন্যান্য বিদেশে স্পেস এক্স এরকম কোম্পানি করে দেখিয়েছে, ইন্ডিয়াতে বলতে গেলে সেই দিকে একটি নতুন উদ্যোগ এবং প্রথম উদ্যোগ সাফল্যমণ্ডিত হয়েছে। এবং অন্যান্য কোম্পানিও আছে, শুধু এটা এরকম নয় যে স্কাইরুট এরোস্পেস এজেন্সি আমাদের ইন্ডিয়ানের একটি স্টার্ট আপ কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে এবং আমরা আশা করব আরও অনেক কোম্পানি উঠে আসবে। মানে অনেক কোম্পানির মধ্যে এটি প্রথম, এটা প্রথম সাফল্যমণ্ডিত হয়েছে, অন্যদের প্রচেষ্টা কিন্তু চলছে, মানে মিশন প্রারম্ভ একদম শুরু করতে পেরেছেন তারা। ঠিক। আচ্ছা প্রফেসর নন্দী, এই যে আমরা বলছি না যে স্কাইরুট এরোস্পেস, যেটা উনি বললেন যে বিদেশের সঙ্গেও তো আমরা ফরেন কোলাবোরেশন তো করলাম, ওয়ানওয়েব যখন আমরা পাঠালাম, তো এই যে মানে এবারে যেটা স্কাইরুট এরোস্পেস যেটা করছে, এটা কি কোনোভাবেই যে মানে মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, মানে একেবারে ভারতে তৈরি জিনিস সেটাকে আমরা প্রথম লঞ্চ করছি, এই ব্যাপারটা কি এখানে কিছুটা এসেছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে এখানে আপনার অনেকগুলো খুব ভালো লাগার ব্যাপার আছে। আপনি যদি স্কাইরুট এরোস্পেসের যারা কো-ফাউন্ডার, তাদের দুজনের কথা যদি দেখেন, একজন আইআইটি খড়গপুরের, একজন আইআইটি চেন্নাইয়ের, খুবই কম বয়স তাদের, মানে হয়তো আমার থেকে অনেক কম বয়স। তারা ইসরোর কিছু প্রাক্তন সায়েন্টিস্টদের সঙ্গে মিলে একটা কোম্পানি ফাউন্ড করে 2 বছরের মধ্যে তারা এই সাফল্যটা করে আনতে পেরেছে। আমাদের দেশে অনেক সময় আমরা পড়াশুনো করি, নিয়ে বাইরে চলে যাই অন্য কোনো কোম্পানির জন্য কাজ করতে। আমাদের দেশে হয়তো এই যে এন্টারপ্রেনারশিপ, এটার একটা অভাব কিন্তু অনেক দিন ধরেই আছে। সেটার অভাব আমরা দেশেও বোধ করি, এই ইস্টে কলকাতাতেও কিছুটা বোধ করি। এটা একটা বিশাল সাফল্য সেই ব্যাপারে। তো সেদিক দিয়ে যেটা যদি দেখেন, তাহলে এই যে নতুন অ্যাঙ্গেল একটা আমাদের নতুন জেনারেশন নিয়ে এলো, it's an example for others to spark the development of space economy in the country. আচ্ছা, এখানে একটা কথা, এই যে আমরা এই যখন রকেটের সম্পর্কে বলা হচ্ছে, তখন সেখানে একটা কথা বলা হচ্ছে যে 4টে 3D প্রিন্টেড ইঞ্জিন আছে, যেটা স্পিন স্টেবিলাইজেশন, এই ব্যাপারটা, এই টার্মটা, তো স্পিন মুভমেন্ট বা স্পিন স্টেবিলাইজেশন, এইটাকে একটু যদি আমাদের ব্যাখ্যা করেন। মানে আপনি যদি নোভেলটির কথা বলেন, এখানে যে এই যে 3D প্রিন্টিং কথাটা আপনি ইউজ করলেন, সেটা একটা নোভেলটি ইন দ্য সেন্স, আপনি যদি একটা বিজনেস মার্কেট ধরতে চান, আপনাকে একটা মাস স্কেল প্রোডাকশন করতে হবে। এই 3D প্রিন্টিংটা একটা নতুন টেকনোলজি, যেটা খুব নোভেলভাবে আমাদের দেশে বেশ কিছু প্রাইভেট টেক কোম্পানি ইনফ্যাক্ট ইউজ করছে, শুধু স্কাইরুট নয়, থ্রাস্টার বানানো, ইঞ্জিন ডেভেলপমেন্টে এবং বেশ কিছু কম্পোনেন্টে, যেটা খুব তাড়াতাড়ি আপনি অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করে ফেলতে পারবেন। সেটা হলে আপনি অনেকগুলো রকেট খুব তাড়াতাড়ি বানাতে পারছেন, আপনি একটা বড় মার্কেট ধরতে পারবেন। আচ্ছা, সেটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে, আপনি প্রশ্নটা তুললেন যে স্পিন স্টেবিলাইজড কাকে বলে, এটার একটা উদাহরণ দিই। অনেকেই এই ডার্ট খেলেছে, ডার্ট বোর্ডে আপনি ডার্ট ছড়েন, রাইট? ডার্টে দেখবেন 3টে ফেদার থাকে, এই ফেদারগুলো একটা অ্যাঙ্গেলে করা থাকে, ডার্টটা যখন যায় ঘুরতে ঘুরতে যায়। আপনি যদি একটা কোনো, এটা ধরুন একটা রকেট একটা প্রজেক্টাইল, মানে
আপনার একটা সোজা একটা লিনিয়ার মোশনে একটা রকেট যাচ্ছে, একটা ডাইরেকশনালিটি আছে, ন্যাভিগেশন আছে, আপনাকে ডাইরেকশনটা মেনটেন করতে হবে। আজকে 60 থেকে আপনার রকেট ছাড়েন, সেটা গিয়ে একটা জায়গায় রিচ করে যদি কোনো একটা চেন্নাই সিটির ওপর পড়ে, সেটা অবশ্যই বাঞ্ছনীয় না একদম। সুতরাং ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার ন্যাভিগেশন। সুতরাং আপনার ডাইরেকশনালিটা মেনটেন করতে হবে। আপনি যদি এই প্রজেক্টাইলটা একটা স্পিন দিয়ে দেন, তাহলে ওটা অ্যাক্সিস বরাবর একটা লিনিয়ার মোশনটা স্টেবিলিটি আনে। সেটা ন্যাভিগেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যার জন্য স্পিন স্টেবিলাইজেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, কার্বন ফাইবার যেটা বলা হচ্ছে, যেটা কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, আচ্ছা এটা প্রশ্নটা হচ্ছে যে এটা কি আমাদের দেশেই মানে এটা প্রথম করা হলো কোনো রকম, এটা কি নিউ ইনোভেশন নাকি বিদেশে আগে করা হয়েছে, এখানে করা হলো কিন্তু আমাদের দেশের জন্য এটা প্রথম? সেটা বলা যেতে পারে যে আমাদের দেশের জন্য প্রথম, কিন্তু একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে যে এরও কিন্তু অনেক ভালো দিকের সঙ্গে সঙ্গে অনেক ড্রব্যাকও রয়েছে। তো যখন ওই রকেটটিকে আমরা ফিরিয়ে আনতে চাই তখন কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং, তখন কিন্তু আমাদের অল্টারনেটিভ ভাবতে হয় এবং এর কস্টও কিন্তু কস্ট এফেক্টিভের দিকে গেলেও কিন্তু এটা বেশ ভালো রকম খরচের ব্যাপার থাকে। তবে হ্যাঁ, এটা খুব হালকা হয়, যেটা এর খুব ভালো দিক। অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে এটি ইউজ করলে এটি খুব হালকা হয়, মানে কস্টটা আর কি, কষ্ট দিলেও সেটা এফেক্টিভ। হ্যাঁ, অতটা কষ্ট না দিলেও এফেক্টিভ। আরেকটি জিনিস যেটা রয়েছে এর মধ্যে, যে এটি কিন্তু 83 কেজি ওয়েট নিয়ে গেছে এবং এটি শুধু একটা এক্সপেরিমেন্ট ছিল এবং মোটামুটি এটা অ্যাটমসফিয়ারের নিচের দিকেই ছিল। আমরা যখন হায়ার অরবিটে যেতে চাই বা ফ্যালকন, স্পেস এক্সের ফ্যালকন রকেটের মতো সেটিকে আবার ফিরিয়ে আনতে চাই অক্ষত অবস্থায়, তখন কিন্তু এটা অনেক চ্যালেঞ্জ দেয়। তো সেই দিকে ভাবতে হবে আরো টেকনোলজি কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিন্তু তবুও বলবো যে এটা একটা নতুন প্রচেষ্টা তো বটেই। আচ্ছা একটা কথা বলি, এইটা তো মানে অনেকে বলছেন যে এটা ট্রেলার, মানে সিনেমাটা এখনো পুরোটাই বাকি আছে। তো এই যে জায়গাটা মানে যে মানে তারা এবারে যে উৎক্ষেপণটা তারা করলেন, সেইখান থেকে তারা যে ইনফরমেশনটা নিলেন সেটাকে ব্যবহার করে ইন ফিউচার, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের একটা মানে হেডলাইন আমরা বলছি, সাফল্য এবং ভবিষ্যতে সেটা কিভাবে ব্যবহার করতে পারে এই ইনফরমেশনগুলো। হ্যাঁ, এই টেস্টের ফলে ওরা যেটা করতে চলেছে, স্পেস ট্যুরিজম এবং এই ধরনের ব্যাপারগুলো আরও তারা কনফিডেন্স পেল যে এর পরে এই ধরনের রকেট লঞ্চ করে শুধু কিউবস্যাট ধরনের স্যাটেলাইট তো অবশ্যই রাখা যায় এবং এটি একটি নতুন ভাবনা চিন্তা যে আমরা মাস স্কেল প্রোডাকশন অনেক সময় বড় স্যাটেলাইটে খরচা অনেক বেশি থাকে এবং তার ফেলিওরে লসটা অনেক বেশি হয়, সেখানে একটা কিউবস্যাট একটা ভালো অল্টারনেটিভ এবং এটা যুবক যুবতী যারা নতুন প্রজন্ম তাদের জন্য কিন্তু তাদের পক্ষে একটা বড় স্যাটেলাইট বানানো হয়তো সম্ভব নয়, কিন্তু একটা ছোট্ট কিউবস্যাট কিন্তু তারা প্রজেক্ট করে বানাতেই পারে। স্পেস ট্যুরিজম যেটা বললেন ডক্টর মজুমদার, এটা তো একটা অ্যাপ্লিকেশন আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন? হ্যাঁ, মানে আমি বলবো স্পেস ট্যুরিজমের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হয়তো এত ছোট রকেট দিয়ে একটু কম, কিন্তু আপনার কমিউনিকেশন এবং ইমেজারি, স্যাটেলাইট ইমেজারি, এগুলো টার্গেট করে লো অল্টিটিউড অরবিট। আপনি যত পৃথিবীর সারফেসের কাছাকাছি থাকবেন তত আপনার কমিউনিকেশনে সুবিধা হয়, অ্যাজ এ কমিউনিকেশন স্যাটেলাইট ন্যাভিগেশন নেটওয়ার্কের জন্য সুবিধা হয়। আর ইমেজারি, আপনি যদি পৃথিবীর ছবি তুলছেন যে কোনো কারণে, কেমন ফসল কেমন হচ্ছে কোথাও, কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার ঘটেছে কোথাও, বা অন্য নানা রকম ডিফেন্স ইন্টেলিজেন্স বা নানা রকম কারণে আপনি ছবি তুলতে চান, আপনি যত পৃথিবীর কাছাকাছি আছেন তত ভালো। সুতরাং লো আর্থ অরবিটটা এই জন্য ইউজ করা হয়। আপনার এই ছোট ছোট রকেটগুলো, স্মল পেলোড স্মল রকেটস ক্যান অ্যাক্সেস দ্য লো আর্থ অরবিট। এবং দেখুন, আজকে আপনি কোনো রুরাল গ্রামের দিকে আপনি ফাইবার লে আউট করাটা খুব মুশকিল, কিন্তু স্পেসএক্স যেটা আমেরিকায় করছে, স্টারলিংক স্যাটেলাইট, ইনফ্যাক্ট তারা চায় সারা পৃথিবীতেই একই জিনিস করতে। আমাদের দেশের নিজের কোম্পানি যদি এটা করতে পারে, এরকম লো কস্ট অ্যাক্সেস টু স্পেস দিয়ে ছোট 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 কিউবস্যাট দিয়ে আমরা কমিউনিকেশন যদি রুরাল জায়গায় পৌঁছে দিতে পারি, সেটা তো আমাদের দেশেরই খুব উন্নতি। খুব সুন্দর করে বললেন কিন্তু প্রফেসর নন্দী, পৃথিবীর খুব কাছে লো আর্থ অরবিট বললে একটুখানি কিরকম ঘচপট লাগে ব্যাপারটা, কিন্তু পৃথিবীর কাছে যে অরবিট সেইখানে আমরা এটাকে প্লেস করছি। আচ্ছা, আর একটা কথা, এই মানে রকেটটাকে বলা হচ্ছে সাব অরবিটাল, এটাও একটা খুব মানে সায়েন্টিফিক টার্ম, এটা যদি একটুখানি বুঝিয়ে বলেন। হ্যাঁ, আচ্ছা, অরবিট বলতে যে পাতে আপনি মুভ করছেন,
আপনি প্লেনকেও অরবিট বলতে পারেন, প্লেনের একটা অরবিট আছে। প্লেনের অরবিটটা অ্যাকচুয়ালি 30,000 ফিট, রাফলি আপনার পৃথিবীর থেকে 10 কিলোমিটার ওপরে। এইগুলো হচ্ছে নট স্পেস অরবিট, ইন দ্য সেন্স এগুলো ডিপেন্ড করে ন্যাভিগেশনের জন্য আপনার এরোডাইনামিক থ্রাস্টের ওপর, এরোপ্লেন উইংসটা কাজে লাগায়। কিন্তু আপনি যদি এর বাইরে যান, যেখানে আপনার অ্যাটমসফিয়ারটা খুব থিন হয়ে যাচ্ছে, মানে অ্যাটমসফিয়ার নেই বললেই চলে, সেখানে আপনাকে রকেট প্রোপালশনের উপর ডিপেন্ড করতে হবে। তার কারণ আপনার এরোপ্লেন উইং এর যে লিফটটা সেটা আর পাচ্ছেন না, রাইট? এই যে আর্থের অ্যাটমসফিয়ার এবং বাইরের অন্তরিক্ষ, এই যে স্পেসের বাউন্ডারি, এটাকে কার্মান লাইন বলা হয়। 100 কিলোমিটার অরবিটে অল্টিটিউডে এটা সিচুয়েটেড। যদিও হঠাৎ করে কিন্তু একটা দেওয়াল শেষ হয়ে যাচ্ছে কোথাও, সেরকম কোনো ব্যাপার নেই। আর্থের যে অ্যাটমসফিয়ার, তার ডেন্সিটিটা খুব আস্তে 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 কমছে, রাইট? নর্মালি 100 কিলোমিটার ধরা এই বাউন্ডারিটা, এর বাইরে গেলে ইউ আর রিচিং স্পেস অরবিট, যেখানে আপনি আর আপনার এরোডাইনামিক প্রপালশনের উপর ডিপেন্ড করছেন না। স্যাটেলাইট বিকামস ফ্রি ফ্রম দ্য গ্র্যাভিটি, অ্যান্ড ইটস নট নেসেসারি ফ্রি ফ্রম দ্য গ্র্যাভিটি, বাট স্যাটেলাইটের যে সেন্ট্রিফিউগাল ফোর্স, যে ভেলোসিটি আপনি ইনজেক্ট করেছেন, দ্যাট ইজ এনাফ টু কিপ ইট ইন দ্যাট অরবিট। সেটা হচ্ছে বিয়ন্ড অরবিট। তার নিচে যদি থাকেন তাহলে সাব অরবিটাল। সেই অরবিটে কিন্তু আপনি খুব বেশি দিন থাকতে পারবেন না। জেনারেলি একটা দুটো অরবিটের মধ্যেই স্যাটেলাইটের ডিকে করে আচ্ছা, এই জন্যই কি এটা যেটা আমরা দেখলাম যে 100 কিলোমিটার তো রিচ করেনি, 89.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত গেছে। সেই জন্যই কি যেহেতু এটা সার্ভার বলা হচ্ছে সাবঅরবিটাল, এবং এটাই করা উচিত যখন টেস্টিং করছেন। আপনাদের টার্গেট সবসময় সাবঅরবিটাল থাকা উচিত। তার কারণ হচ্ছে অরবিটে যদি আপনি রিচ করে যান, তাহলে খুব সহজে আর আপনি স্যাটেলাইটটাকে নামাতে পারছেন না বা রকেটটাকে নামাতে পারছেন না। তখন ইট বিকাম সামথিং কল্ড স্পেস ডেব্রিস, স্পেসে আবর্জনা তৈরি করলাম একটা, রাইট? সেটা কিন্তু খুব ভালো জিনিস না, কারণ আমাদের অনেক স্যাটেলাইটও স্পেসে আছে, আমাদের অনেক টেলিস্কোপের থ্রু দিয়ে আমরা নক্ষত্র দেখছি, সেগুলো সব ইম্প্যাক্টেড হয় স্যাটেলাইট ডেব্রি দিয়ে। সুতরাং টেস্টিং ইজ বেটার ডান অ্যাট সাবঅরবিটাল অরবিটস। ছোটখাটো জায়গার মধ্যে কাজ করাটাই বেটার, কারণ বড় জায়গা করতে গেলেই সেখানে আবর্জনা শুরু করাটা বেটার। পরীক্ষা নিরীক্ষা যখন করছি তখন অন্তত সেই আমরা বলি না ল্যাবে স্ট্যান্ডার্ডাইজেশন করা, সেই স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস। হ্যাঁ ডক্টর মজুমদার, একটা কথা আপনি একটু আগে বললেন যে তরুণ প্রজন্মের যারা যুবক যুবতী তারা এটা তৈরি করছে। আমি একটু জানতে চাইবো, ইসরো তার সঙ্গে তো ইনস্পেস যুক্ত হয়েছে এই মানে বেসরকারি উদ্যোগ হিসেবে কাজ করার জন্য। তো এছাড়া অন্যান্য কোন কোন, মানে এটা তো আমরা স্টার্ট আপ সংস্থাটা দেখলাম, হায়দ্রাবাদের একটি সংস্থা, এবার এছাড়া অন্য কোন কোন সংস্থার সঙ্গে এখন যুক্ত হচ্ছে? এবং খুব ভাইটাল একটা প্রশ্ন যে আমরা দেখছি এই মূলত এই মহাকাশ গবেষণার কাজগুলো আমাদের দক্ষিণ ভারতের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। একটু যদি বলেন যে পূর্ব ভারত বা উত্তর ভারত এই জায়গাটাতে কি কোনো রকম গবেষণা বা প্রয়োগ বা উৎক্ষেপণের কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, এটা তার জন্য একটা বড় পদক্ষেপ, কারণ এটা একটা চ্যালেঞ্জ ছিল, নট নেসেসারিলি যে এটা সাকসেসফুল হতো আমাদের জানা ছিল। তো সেখানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই ছিল, তারা সেই রিস্কটা নিয়েছে এবং সাফল্যমণ্ডিত হয়েছে। এবার আমি আশা করব নিশ্চয়ই আমাদের কলকাতা বা আমাদের এই পূর্ব দিকের যে মেধা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, তো তার ফলে তারা যথেষ্ট ক্যাপেবল, এবং নর্থের দিকেও কথাও বলবো আমি, তারাও যথেষ্ট ক্যাপেবল। এবং এবার ব্যাপারটা একটা শুরু হলো। আমি আশা করব, শুধু নয় আমি দৃঢ় বিশ্বাস, আমি বিআইটিএম অ্যাস্ট্রোনমি ক্লাবে যখন দেখি কচিকাচারা বা কলেজ আর্লি স্টুডেন্টরা যখন আসে এবং তাদের মধ্যে যে মেধা রয়েছে এবং তাদের মধ্যে যে দৃঢ়তা রয়েছে, তার ফলে এরকম কোম্পানি ভবিষ্যতে তৈরি হবে কলকাতায়। আমি একটু অ্যাড করি, রাকেশ যেটা বললো, আমি যে সেন্টারটা হেড করি, সেন্টার ফর এক্সেলেন্স স্পেস সায়েন্সেস ইন্ডিয়া, সেখানকার ছাত্রছাত্রীরা আদিত্য এল1 স্যাটেলাইটের ইনস্ট্রুমেন্ট বানিয়েছে। আদিত্য এল1 স্যাটেলাইট ইন্ডিয়ার প্রথম সোলার অবজার্ভিং স্যাটেলাইট লঞ্চ হবে পরের বছর। সুতরাং কলকাতা যে ট্যালেন্ট নেই তা কিন্তু নয়। এই ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে এমটেক করে, আমাদের ওখানে এসে পিএইচডি করেছে আমাদের সেন্টারে। তারা কিন্তু একটা স্যাটেলাইট স্পেসক্রাফটের জন্য একটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে ইন অ্যাসোসিয়েশন উইথ ইসরো, আইউকা, ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে একসঙ্গে। এখান থেকে কাজ করা সম্ভব যদি আমাদের একটা এনভায়রনমেন্ট দেওয়া হয় এবং ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়, এখানেও করা যেতে পারে। ইচ্ছেটা থাকবে এবং তার সঙ্গে অবশ্যই ইনফ্রাস্ট্রাকচারের একটা হেল্প থাকবে এবং অবশ্যই ফিন্যান্স, সেটাও একটা অ্যাবসলিউটলি। এবং বাংলার ট্যালেন্টের কোনো অভাব কিন্তু নেই। একদম একদম।
আপনি যদি ইসরোতে দেখেন প্রচুর বাঙালি ইসরোতে কাজ করে। ঠিক ঠিক। ইসরোর কথা যখন এলোই একটু জানতে চাইবো, মডার্ন যে সমস্ত রকেটসগুলো মানে উৎক্ষেপণ করা হচ্ছে বা এর আগে যেভাবে ইসরো কাজ করছিল, আপনি মানে স্পেস সায়েন্সের লোক হয়ে একটু যদি আমাদেরকে সে জায়গাটা বলেন। ইসরো মূলত দুরকম কাজকর্ম করে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ, যেগুলো স্পেস সায়েন্স মিশন, যেমন ধরুন চন্দ্রায়ন, মঙ্গলায়ন, তারপরে আদিত্য L1 স্যাটেলাইট যেটা পরের বছর লঞ্চ হবে, অ্যাস্ট্রোস্যাট মিশন সেটা অ্যাস্ট্রোনমি মিশন। এগুলো হচ্ছে আপনার পিওর ফান্ডামেন্টাল রিসার্চের দিক থেকে একটা কোনো বাইরের জগতের একটা অবজেক্টকে বোঝা, মহাকাশকে বোঝা, অন্য কোনো একটা নক্ষত্র নিয়ে আপনার অবজারভেশন করা, এইগুলো। আরেকটা কাজ হলো দেশের উন্নতির জন্য কাজ, যেটা আপনার বিক্রম সারাভাই বলে গেছিলেন, যেটা থেকে নাম বিক্রমেশ এবারের এক্স্যাক্টলি, সম্মান করা হলো। সেটা হচ্ছে যে হাউ ক্যান ইউ ইউজ স্পেস ফর ইমপ্রুভমেন্ট অফ হিউম্যান সোসাইটিস। আজকে অনেকে এই প্রশ্নটা তোলে যে আমি কেন স্পেস সায়েন্স রিসার্চ করতে যাব, মানে আমাদের এত এত প্রবলেমস পৃথিবীতে, যে ওয়াই শুড আই বি ইভেন ইন্টারেস্টেড ইন ওয়ারিং অ্যাবাউট স্পেস। যাদের এরকম ধরনের ধারণা তাদের আমি বলবো যে স্পেস সায়েন্সের উপর ভিত্তি করে কিন্তু ইসরো দাঁড়িয়েছে। ইসরোর প্রথম যে রকেট থুম্বার থেকে যেটা প্রথম রকেট বহুকাল আগে ছাড়া হয়েছিল, সেটার কাজ ছিল আয়নোস্ফিয়ারের রিসার্চ করা, যে ব্যাপারে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রচন্ড অবদান আছে, ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের। ইভেন যাদবপুর ইউনিভার্সিটি এখন মিত্রর নামে একটি লেয়ার আছে, তার প্রচুর কাজ আছে। তো এখন সেদিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে ইসরোর স্যাটেলাইট উপর বেস করে আজকে আমাদের পুরো ভারতের টেলিকমিউনিকেশন, এই যে মোবাইল, আমি যখন ছাত্র ছিলাম আমি আধ ঘন্টা আমাকে ইউনিভার্সিটি সায়েন্সের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো শনিবার বাড়িতে একটু মা বাবার সঙ্গে কথা বলার জন্য। আজকে আমাদের সবার পকেটে মোবাইল ফোন। এটা এই যে ব্রডকাস্টটা হচ্ছে, এটা স্যাটেলাইটের থ্রু দিয়ে কমিউনিকেট করা হচ্ছে। এগুলো কিন্তু সব ইসরোর জন্যই হয়েছে। আপনি আজকে এত ওয়েদার ফোরকাস্টিং, মনসুন ফোরকাস্টিং, এটা এখন এত কেন বেটার, একদম পারফেক্ট বলতে পারছে, রাইট? এটা হচ্ছে স্যাটেলাইট ট্র্যাকিং আমরা করতে পারছি বলে। ইসরোর প্রচুর স্যাটেলাইট এখন আমাদের ওয়েদারের জন্য, ইন্টেলিজেন্সের জন্য কাজে দিচ্ছে, সয়েলের ময়েশ্চার কন্টেন্ট, নিউট্রিয়েন্ট কন্টেন্ট, এগ্রিকালচারাল ম্যাপিং, এই জিনিসগুলোর জন্য কাজে দিচ্ছে, ইনক্লুডিং আপনার আজকে কোথায় মাছ ধরতে কোথায় বেরোবে, কোথায় ভালো পাওয়া যাবে, সেই জায়গায় পৌঁছে গেছে ইসরোর জিপিএস চালিয়ে আমরা মানে যে কোনো জায়গায় আমরা পৌঁছে যেতে পারছি, রাইট? সেটাও তো স্যাটেলাইট ন্যাভিগেশনের উপর বেস করে। আজকে যদি ওই রকেটটি একটি সায়েন্স এক্সপ্লোর করার জন্য না ছাড়া হয়তো, সেখান থেকে এই অবধি কিন্তু আজকে ইসরো পৌঁছতে পারতো না। ইভেনচুয়ালি টেকনোলজিটা তৈরি হয় একটা বেসিক সায়েন্সের খিদের থেকে, রাইট? সেই জায়গা থেকে আমরা যে টেকনোলজিগুলো পাই সেটা এক্সপ্লোর করতে গিয়ে সেগুলো পরে আমাদের কাজে আসে। একদমই একদমই। একটা প্রশ্নের উত্তর খোঁজা প্রথমে দরকার, একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজা। আচ্ছা, একটা কথা যেটা প্রফেসর নন্দী বলছিলেন যে আমরা একটা বিরাট জায়গায় তো পৌঁছে গেছি, কমিউনিকেশনের ক্ষেত্রে বলুন বা ওয়েদার ফোরকাস্টের ক্ষেত্রে বলুন বা চাষবাস, মাছ ধরা, সব জায়গায় মানে একদম এখন আর আমরা ভাবতেই পারি না যে এই মানে রকেটগুলোর উৎক্ষেপণের পরে তার যে সুফল যেগুলো আমরা পাচ্ছি সেগুলো ছাড়া আমাদের যেন চলে না প্রতিদিন। আমার প্রশ্নটা হচ্ছে যে সেই তার সঙ্গে আবার মহাকাশ গবেষণার প্রয়োগ এবং সেই জায়গাটা থেকে আমরা একটা বিশ্বের মার্কেটিংয়ের জায়গায় নিজেদেরকে ধরার চেষ্টা করছি, যাতে ওই জায়গাটা থেকেও আমরা নিজেদেরকে একটা পজিশনে পৌঁছতে পারি। এখানটা যদি একটু বলেন। সেটা প্রথম থেকেই ছিল এবং পরের দিকে আরও সেটা বৃদ্ধি পেয়েছে। ইসরোর যে কমার্শিয়াল উইংটা, সেটা ভারতের অর্থনীতিতে একটা বড় অবদানও তৈরি করে এখন। তো প্রথম অনেক ক্রিটিসাইজ হয়েছিল যখন বিক্রম সারাভাই তদানীন্তনকালে আমলে যখন একটা ফেল হলো যে আমাদের একটা গরিব দেশ, সেখানে অনেকে খেতে পাচ্ছে না, অথচ এত টাকা জলে দেওয়া হলে, কিন্তু ইসরো প্রমাণ করে দিয়েছে এবং ইসরো সেই স্পিরিটটাই উঠে এসছে এই নতুন কোম্পানিগুলোর মাধ্যমে। সুতরাং যেটা ইউএসএতে স্পেস এক্স ইলন মাস্ক করে দেখাচ্ছে, সেটা আমাদের নতুন যুবকরাও কিন্তু করে দেখাতে সক্ষম, সেটা প্রমাণিত হলো। এবং তারা শুধু বিদেশের অর্থনীতি থেকে বাইরের পয়সা ভারতে আসবে, কিন্তু শুধু এখন আর ইসরোর মাধ্যমে না, এরকম ছোট একদম উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা, বলতেই পারি, তাই তো? আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আর একটা মানে একটুখানি আমরা জানতে চাইবো যেটা, যে এই যে
আমরা যে মানে আমাদের অনুষ্ঠানের যে শিরোনামটা রাখলাম আজকে, যে মিশন, যেটা বিক্রম-এস যে মিশন করলো, প্রারম্ভ মিশন, সেখানে আমরা সাফল্য পেলাম, তার সেখানে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু এই জায়গাটাতে একটু আমাকে প্রফেসর নন্দী আপনার কথা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান, যে যেটা উনি বললেন ডক্টর মজুমদার, যে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, শুধু তাকালেই তো হবে না, এটা তো একটা অ্যাপ্লিকেশনের জায়গা বটে। কি বলেন আপনি? অ্যাবসলিউটলি, মানে দেখুন, ইভেনচুয়ালি একটা টেকনোলজি আমরা প্রুফ করলাম, কিন্তু সেটা দিয়ে যদি আমরা টাকা না আনতে পারি ইভেনচুয়ালি, তাহলে সেই জায়গাটা কোনো মানে হয় না। ফ্রুটলেস হয়ে গেল, রাইট? আমার দৃঢ় বিশ্বাস যে আমি এই লাস্ট 1 বছরে অনেক জায়গায় ঘুরে আমাদের নতুন জেনারেশন কি করছে সেটা দেখলাম, এবং আশ্চর্য হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার। তাদের আগেই অপরচুনিটিটা দেওয়া হয়নি। ইন স্পেস ইসরো এই অপরচুনিটি তাদের তুলে ধরছে, আমাদের গভর্নমেন্ট তাদের এখন এই অপরচুনিটি তুলে ধরেছে। আমার তো মনে হয় যে ভবিষ্যৎ খুব উজ্জ্বল এবং আমি সেই জায়গায় পৌঁছবো। ঠিক, হ্যাঁ, একদম উজ্জ্বল ভবিষ্যতের দিকে, সফল ভবিষ্যতের দিকে। বিক্রম-এসের উৎক্ষেপণ তো জাস্ট শুরু, আমরা বললাম এটা একটা ট্রেলার। আগে আগে দেখতে হয় কেয়া, মানে হতা হ্যাঁ কেয়া। সত্যি কথাই, আমরা এগোবো, আমরা বিশ্ব মার্কেটকে ধরবো মহাকাশ গবেষণার ক্ষেত্রে, সেটাই আমাদের লক্ষ্য এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরও। মন কি বাত, মনের কথা হলো প্রত্যেক জনের কথা, সংঘর্ষের কিছু গল্প, কিছু সফলতার কাহিনী, না বলা ঐতিহ্যের কথা, আশা নতুন ভারতের। মাসের শেষ রবিবারের জন্য থাকে অপেক্ষা। মালয়াচলের আঁচল থেকে বিন্ধ্যাচলের আঙিনা পর্যন্ত, ব্রহ্মপুত্রের